প্রাইমারি ক্ষেত্রে, সিলেবাসের ক্ষেত্রে হোক বা ইন্টারভিউর ক্ষেত্রে হোক, শূন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে বা শূন্য থেকে যে বেসিক জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে, সেটা আজকে আমি আলোচনা করছি তোমাদের কাছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনেশনটা। শূন্য কি, বা সরাসরি যদি প্রশ্ন করা হয় যে শূন্যটা কি, তোর তো একটা ডেমোর মাধ্যমে পড়াবে, তো ডেমোটা আমি দিয়েছি মোটামুটিভাবে কীরকমভাবে ডেমোটাকে করা যায় আর কি। এই যে এখানে সেটা দিয়েছি, কিন্তু তার আগে আমাদের যেটা মূল জিনিস প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে শূন্য সম্পর্কে কিছু কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো আমাদের জানার প্রয়োজন। প্রথমে হচ্ছে যে শূন্য হচ্ছে একটি সংখ্যা এবং একটি অঙ্ক। একটি সংখ্যা এবং একটি অঙ্ক। যদি আমরা একটা সংখ্যা দেখি, দেখো 23 লিখলাম, এই 23টার মধ্যে এটা হচ্ছে একটা অঙ্ক 23, এটা হচ্ছে একটি সংখ্যা, অঙ্ক না, এটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যাটার মধ্যে দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। আবার যদি আমরা একটা সংখ্যা লিখি 10, এটার মধ্যে দুটো অঙ্ক রয়েছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। একই রকমভাবে আমরা যদি 9 লিখি, 9টা হচ্ছে একটা সংখ্যা এবং 9টা হচ্ছে একটা অঙ্ক। তাহলে শূন্য যদি আমরা দেখি, শূন্য হচ্ছে একটি সংখ্যা এবং তার সাথে সাথে হচ্ছে এটা একটা ডিজিটও বা অঙ্ক। 0, 1, 2 এরকমভাবে 9 পর্যন্ত ডিজিট রয়েছে এবং এইগুলো নিয়ে আমাদের সংখ্যা তৈরি হয়, তাই এরা প্রত্যেকে ডিজিট অ্যাজ ওয়েল অ্যাজ অঙ্ক। এরপরে অঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ একটি সংখ্যা। এটি কোনো কিছুর অনুপস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়। এটা মূলত কোনো কিছুর অনুপস্থিতি যেটা রয়েছে বা কোনো কিছু নেই বোঝাতে আমরা এই শূন্যটা আমরা ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে মানে একটা তো ইউজ আমরা পাচ্ছি যে শূন্য যেটা রয়েছে, শূন্য এটাকে আমরা বলছি যে কোনো কিছু নেই। আবার যখন একটা ডিজিট 1 লিখছি, তার পাশে দেখো শূন্য আমরা যখন বসাচ্ছি, শূন্য যদি আমরা ডান দিকে বসাচ্ছি, আমাদের ডান দিকে বসাচ্ছি, তখন কিন্তু সেটা সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এইটাই যখন আমরা বাম দিকে বসাচ্ছি, তখন কিন্তু অপরিবর্তিত থাকছে। তাহলে এটা হচ্ছে শূন্যর একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে যে পার্টটা রয়েছে, এটা আমি এখানে মানে সংজ্ঞার সাথে সাথে এই জিনিসটা যুক্ত করেছি, কিন্তু এটা এখন একটু ব্যাকে রাখো, মানে এখন জানার এটা দরকার নেই, বা এখন জানলেও এই জিনিসটা আইডিয়াটা আসবে না, কারণ আমরা পূর্ণ সংখ্যা জানি না, মূলদ সংখ্যা জানি না, বাস্তব সংখ্যা জানি না। জানি না বলতে আমারটাতে পড়ানো হয়নি, যদি জানো, যদি ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু নেক্সট যেটা ক্লাস হবে সেখানে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এই সমস্ত আমরা ধারণাগুলো জানবো, তখন শূন্য জিনিসটা বুঝতে আমাদের ক্ষেত্রে সুবিধে হবে। সেখানে আমরা এই নাম্বারের সাথে সাথে, মানে নাম্বার সিস্টেমের সাথে সাথে মৌলিক সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো জানবো। এখন হচ্ছে যে শূন্য জোড় সংখ্যা কিনা, শূন্য যেটা রয়েছে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। শূন্যটা হচ্ছে একটা জোড় সংখ্যা, শূন্যটা হচ্ছে একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যার একটা মানে যদি সংখ্যা আমরা বলি, জোড় সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য বলতে সম্পূর্ণরূপে বিভাজ্য, এই কথাটা উল্লেখ করবে। 2টা হচ্ছে সম্পূর্ণরূপে বিভাজ্য, কমপ্লিটলি ডিভিজেবল, মানে হচ্ছে একটা যখন আমরা ভাগ করছি 2 2 4 আসছে, এটা 0 আসছে, অর্থাৎ রিমাইন্ডার বা ভাগশেষ যেটা থাকে সেটা 0 থাকে, এটাকে বলা হয় কমপ্লিটলি ডিভিজেবল। এরপরে হচ্ছে দেখো 5কেও তো আমরা ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি 5কে, 2 2 4 আসছে 1, তারপর দশমিক, এখানে 0 আসবে, 2 5 10, 2.5 এলো। কিন্তু কমপ্লিটলি ডিভিজিবল মানে হচ্ছে যেখানে সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে হচ্ছে যেখানে ভাগশেষটা 0 আসে। তো তাহলে সেক্ষেত্রে শূন্য যেটা রয়েছে, সেই শূন্যটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আরেকটা কনসেপ্ট হচ্ছে যে কোনো জোড় সংখ্যা তুমি নাও, 4 বিযুক্ত 2, দুটো জোড় সংখ্যা যদি আমরা বিয়োগ করি, তখন যে সংখ্যাটা আমরা পাবো সেটাও কিন্তু একটা জোড় সংখ্যা হয়। সুতরাং এটা দুটো যুক্তি আছে, একটা হচ্ছে যে কোনো জোড় সংখ্যার সাথে 2 যোগ বা বিয়োগ করলে যদি একটি জোড় সংখ্যা পাওয়া যায়, তাই দুটো জোড় সংখ্যা হচ্ছে 2, এদেরকে যখন আমরা বিয়োগ করছি তখন সেটা 2 দ্বারা কিন্তু মানে যে সংখ্যাটা পাচ্ছি সেটা জোড় সংখ্যা। আবার 0কে যদি আমরা দেখি, সেই শূন্যকে 2 দিয়ে ভাগ করা যায় এবং শূন্য সেটা ভাগশেষ থাকে, মানে শূন্য সেটা পড়ে থাকে, এবং এখানে কোনো ভাগশেষ থাকে না বলতে রিমাইন্ডারটা 0 থাকে। সুতরাং আমাদের এই যুক্তি অনুযায়ী জোড় হচ্ছে, শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা।
এরপরে যেটা রয়েছে, শূন্য কি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা? অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা যেটা রয়েছে, আবার সেই একই কনসেপ্ট আসছে, পূর্ণ সংখ্যা যেটা রয়েছে, পূর্ণ সংখ্যা বলতে গোটা গোটা সংখ্যা যেগুলো আমরা পাচ্ছি, 1 2 3 4, -1 -2 -3 4, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে পজিটিভ। পূর্ণ সংখ্যা যেটা রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এর মাঝে একটা থাকে, সেটাই হচ্ছে জিরো। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে 1 পাবো, 2 পাবো, 3 পাবো, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে -1 -2 -3, অর্থাৎ নেগেটিভ, এগুলো মাইনাস থাকে। পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করি, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আরেকটা মিডিলে যেটা সংখ্যা থাকে, যে না না নেগেটিভের মধ্যে পড়ছে, না ঋণাত্মকের মধ্যে পড়ছে, না ধনাত্মকের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে শূন্য। এরপরে বলছে যে শূন্যর আবিষ্কার যেটা রয়েছে, শূন্যর আবিষ্কারটা আমাদের জানতে হবে, যে কে শূন্যটা আবিষ্কার করে। এটা হচ্ছে যে আর্যভট্ট যেটা ছিলেন, আর্যভট্ট আমাদের প্রাচীন যে গণিতবিদ আর্যভট্ট, তিনি প্রথম শূন্যের ধারণাটা দিয়েছিলেন এবং সেটাকে মানে বিধিবদ্ধ করেছিলেন লিপির মধ্যে, সেটা হচ্ছে ব্রহ্মগুপ্ত। দুটোই কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কী হয়। আমরা তো পড়লাম যে কোনো একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটাকে এটা শূন্য রয়েছে মাঝখানে, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করছি, 5 0 0 চলে আসছে। কিন্তু এই শূন্যর জায়গায় যদি 5টা এখানে থাকে আর শূন্যটা এখানে থাকে, মানে 5টা এখানে লিখলাম আর শূন্যটা নিচে লিখলাম, শূন্য দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করি, তখন আমরা কি পাবো? এর উত্তর হচ্ছে, এটা আমরা আনডিফাইন্ড পাবো। উত্তর হচ্ছে এটা আমরা আনডিফাইন্ড পাবো, অসংজ্ঞায়িত পাবো। কারণ এমন কোনো সংখ্যা নেই যা শূন্য দিয়ে গুণ করলে 5 পাওয়া যাবে। আমি একটু ব্যাপারটা বলে দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, এই যে কোনো একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে আমরা কেন আনডিফাইন্ড পাচ্ছি, এটার মানে আমি এটার একটা ক্লিয়ার আইডিয়া দিচ্ছি, যেটা আশা করি যে তোমাদের ক্ষেত্রে এই মানে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো একটা সংখ্যাকে আমরা ভাগ করছি, যেমন ধরো এই সংখ্যাটা হচ্ছে 6, এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি। 6কে যখন 2 দিয়ে ভাগ করছি, তখন আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি 3। 6কে যখন আমরা 2 দিয়ে ভাগ করছি, তখন আমরা উত্তর পাচ্ছি 3। আচ্ছা, এটাকে এই যে এইভাবে যেটাকে লিখেছি, সেটাকে আমরা এই জায়গা থেকে এরকমভাবে আরও একটা জিনিস সেটা থেকে লিখতে পারি। কীরকম লিখতে পারি? তার মানে বাঁ দিকে আমার 6 আছে, এখানে আমার 6 আছে, এই 6টাকে আমি শুধুমাত্র প্রথম দিকে লিখলাম এবং এই 2টাকে এই দিকে নিয়ে গেলাম। মন দিয়ে বুঝবে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে, আইডিয়াটা। এইদিকে নিয়ে গেলাম, তার মানে 3-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তখন কিন্তু আমরা 6 পেয়ে যাব। হয়েছে? প্রথম একটা আমি এক্সাম্পল দিলাম, যেখানে 6টাকে 2 দিয়ে ভাগ করছি, তার মানে 6 সমান যখন পাচ্ছি, আমরা 3 গুণিত 2 পাচ্ছি। হয়েছে? এরপরে আবার আমি আরেকটা এক্সাম্পল যাচ্ছি, যেমন 8। 8কে আমরা 4 দিয়ে ডিভাইড করছি। 8কে 4 দিয়ে ডিভাইড করলে আমরা 2 পাবো। একই রকমভাবে আমরা লিখব কি না, তার মানে শুধু 8টা লিখলাম, 8টা 8 কীভাবে আমরা পাচ্ছি না, 4 আর 2 এই দুটোই মাল্টিপল করে। এরপরে দেখো, যেটাকে আমরা লিখেছে যে যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি, মনে করো সংখ্যাটা আমি ধরছি 5, সংখ্যাটা আমি ধরছি 5, এটাকে আমি 0 দিয়ে ভাগ করব। 0 দিয়ে ভাগ করার পরে আমি ধরে নিচ্ছি যে 0 দিয়ে ভাগ করলে আমি উত্তরটা পাবো x। এরপরে তুমি আমাকে বলো তো, যে এই জায়গা থেকে তাহলে আমরা কি লিখতে পারি? 5টা আগে প্রথমে লিখব, 5 সমান 0 ইন্টু এক্স, এরকম লিখতে পারি। আমরা যখন সরলটা থেকে মানে সরল করো বলছি, আমরা যখন কোনো একটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশন থেকে এদিক ওদিক যখন নিয়ে যাই, তখন আমরা এটা একটা ইজি কনসেপ্ট। এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পারি। এখন এই জিনিসটা কি কখনোই বলা যেতে পারে যে এক্সের সাথে আমরা মানে এক্সের ভ্যালুটা কি কখনো বলা যেতে পারে যে এই সংখ্যাটা কোন সংখ্যা হবে যার সাথে 0 গুণ করলে আমরা 5 পাবো? না, এটা সম্ভব নয়, কারণ যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে আমরা 0 পেয়ে যাই। কিন্তু এই ইকুয়েশনটাতে আমার কি দাঁড়াচ্ছে, যে 5 হচ্ছে এমন একটা সংখ্যা
জিরোর সাথে যেটা এক্স গুণ করে আমরা পেয়েছি। আমরা প্রথমে দেখেছি, দেখো 5কে 0 দিয়ে ভাগ করলে আমার উত্তর আসবে এক্স। কিন্তু এই যখন ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখছি, তখন সেটা কীভাবে দাঁড়াচ্ছে না, 5 = 0 × x। তার মানে আমাকে বলতে চাইছে যে তুমি 5 পাবে জিরোর সাথে এক্সটাকে যদি গুণ করো। এটা কি সম্ভব? জিরোর সাথে এক্স গুণ করলে আমরা 5 পাবো? কখনোই পাবো না। সেই জন্য এক্সটা হচ্ছে আনডিফাইন্ড, মানে সেই জন্য 0 দিয়ে কোনো সংখ্যাকে যখন ভাগ করছি সেটা হয়ে যাচ্ছে অসংজ্ঞাত, সেটা থেকে আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। এরপরে আমরা নেক্সট পার্টটাতে যাচ্ছি। শূন্য আবিষ্কার হলো, শূন্য দিয়ে ভাগ করলে কি হয় সেটাও জানা গেল। এরপরে হচ্ছে যে শূন্য কোনো একটা সংখ্যা রয়েছে, সেই কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার যদি হয়, পাওয়ারটা শূন্য থাকলে কি হয়, মানে x⁴ 0 ইজ ইকুয়াল টু হোয়াট, x⁴ ইজ ইকুয়াল টু, বা যে কোনো অশূন্য সংখ্যার পাওয়ার যদি উপরে মাথায় যদি শূন্য থাকে তখন সেটা সবসময় 1 হয়। এরপরে যেটা আমরা জানবো যে স্থানীয় মানে শূন্যের ভূমিকা কী। শূন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্লেস হোল্ডার। যেমন 10 রয়েছে এবং এক্স রয়েছে, এখানে শূন্য যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এককের ঘর বা দশকের ঘরের পার্থক্য বুঝতে পারতাম না। মানে এই একটা সংখ্যা লিখছি আমরা 100, আমরা একটা সংখ্যা লিখছি 10, এটা তো একক, এটা দশক, তারপরে এটা হচ্ছে একক, দশক, শতক। তাহলে শূন্যটা যদি না থাকতো, প্রথমেই বলা হয়েছে এখানে যখন আমরা পড়ছিলাম তখনই আমরা জানি যে শূন্যটার দুটো কাজ রয়েছে। একটা যেমন শূন্য কিছু নেই বোঝাতে ব্যবহার করা হয়, সেরকমভাবে শূন্যটা যখন কোনো একটা সংখ্যার আগে বসে, যখন কোনো একটা সংখ্যার পরে বসে, সেটা কিন্তু একটা আলাদা নাম্বার হয়ে যায়। এরপরে আমরা আসছি পরের যে কনসেপ্টটা, সেটা রয়েছে যে শূন্যের ক্ষেত্রে কিছু ধর্ম রয়েছে, প্রপার্টি রয়েছে, যেটা অনেক ক্ষেত্রে বাচ্চাদের পরীক্ষাতে আসে আর কি, বা দেওয়া হয়। যেমন কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটিই থাকে, তাই শূন্যকে যোগের অভেদ বা অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয়। যেমন 5 + 0 = 5, এটা হচ্ছে যোগের ধর্ম। শূন্যের ক্ষেত্রে যোগের ধর্ম হচ্ছে এই যে এই নামগুলো ইজি, জিনিসটা একই, 0 থেকে -5 গুণ করলে 0 হয়, কিন্তু এটার নামটা মনে রাখতে হবে। বিয়োগের ধর্ম হচ্ছে যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে তার মানের পরিবর্তন হয় না, মানের পরিবর্তন হয় না, ঠিক আছে? যেমন 5 থেকে 0 করলে 5 আসে, কিন্তু যদি সেটা নেগেটিভ থাকে, মানে 0 থেকে যখন বাদ দিচ্ছি -5 করছি তখন সেটা -5 হয়ে যাচ্ছে। আর গুণের ধর্ম হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি সেটার উত্তরটা শূন্য হয়। কিন্তু এই দুটো পার্ট যেটা রয়েছে, যে আমরা যখন শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, শূন্যকে ভাগ করছি মানে শূন্য উপরে আছে আর নিচে আমি কোনো একটা সংখ্যা দিয়েছি, তখন কিন্তু ভাগফলটা শূন্য হয়ে যায়। আর যখন শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করছি, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করছি, মানে নিচটাতে শূন্য থাকছে, উপরে কোনো সংখ্যা থাকছে, তখন সেটা আনডিফাইন্ড হয়। এটা হচ্ছে কিছু প্রপার্টি ছিল শূন্যের সাথে বা শূন্যের সাথে রিলেটেড কিছু জিনিস। এরপরে হচ্ছে যে আমরা যদি শূন্যটাকে ডেমো হিসাবে ব্যবহার করি বা ডেমো দেওয়ার ক্ষেত্রে শূন্যের ধারণাটা দিতে চাই, তখন আমি একটা লিখার মতো দিয়েছি, যেটা তোমরা ফলো করতে পারো, যেখান থেকে তোমরা জানতে পারো যে শূন্যের ধারণা যেটা রয়েছে, শূন্যের ধারণাটা কীভাবে দিয়ে যেতে পারে। এখানে শিক্ষক মশাই ঢুকবেন এবং তিনি বাচ্চাদেরকে সম্বোধন করে বলবেন যে শুভ সকাল বা সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা একটা মজার খেলা খেলবো। দেখো তো আমার হাতে কটা পেন আছে? এই বলে তিনি 3টে পেন ধরবেন। যখন উপস্থিত থাকবেন তিনি, শিক্ষক মহাশয় অর্থাৎ শিক্ষক মহাশয় সেই ছাত্রদের সাথে, মানে ছাত্রদের সামনে তিনি একটা কল্পনা আকারে পেনগুলোকে ধরবেন এবং ছাত্র যেটা থাকবে সেটা কল্পিতভাবে বা নিজেই আমরা উত্তর দিই যে সে 3টে রয়েছে। শিক্ষক বলবেন একদম ঠিক বলেছে, এবার দেখো এই 3টে পেনের মধ্যে আমি একটা রাহুলকে দিয়ে দিলাম, তাহলে আমার হাতে কটা রইল? 2টো। বাহ! তাহলে আমি 3টে পেনের মধ্যে একটা পেন রাহুলকে দিয়ে দিলাম, তাহলে আমার হাতে কটা রইল? 2টো। এরপরে আমি একটা রিমিকে দিয়ে দিলাম, 2টো ছিল, আমি একটা রিমিকে দিয়ে দিলাম, তাহলে কটা রইল? একটা। এবারে শেষ পেনটা আমি তানিয়াকে দিয়ে দিলাম, তাহলে আমার হাতে কটা থাকলো? আর একটা। হাত দেখি, এটা এখানে মানে আমরা গণিতে চিহ্ন ব্যবহার করি এইটা বলার আগে, মানে এখানে খালি হাতটা যেটা রয়েছে, খালি হাতটা আমরা দিয়ে দিই, দেখো আমার হাতে কী আছে? কিছুই নেই। এরকমভাবে আমরা যে শূন্যের ধারণাটা রয়েছে সেই শূন্যের ধারণাটা আমরা দিয়ে থাকি এবং শূন্যের ধারণার সময়
এটাকে আমরা বলি শূন্য, বলার সময় এরকমভাবে বড় করে আমরা শূন্যটা দেখাবো। আজকে তাহলে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আমি নেক্সট ক্লাসে আশা করবো যে নাম্বার সিস্টেমটা যেটা রয়েছে নাম্বার সিস্টেমটা আনতে, যাতে পরবর্তী ক্ষেত্রে এই মানে কোনো বিষয়ে যে জোড় সংখ্যা কাকে বলে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কাকে বলে, রিয়েল নাম্বার কাকে বলে, এই নাম্বারের সাথে শিশুদের তো বাচ্চাদের সাথে সংখ্যা নিয়ে সংখ্যা তত্ত্ব নিয়েই খেলা হয়। তো সেই সংখ্যার বিষয়বস্তুগুলো বা সংখ্যাটা কী রয়েছে সেটা আমাদের জানাটা প্রয়োজন।